কি গো গিন্নি, সেই কখন উঠেছি, জল খাবার দেবে না নাকি? হ্যাঁ, আমার যখন সময় হবে ঠিক তখনই দেবো। হ্যাঁ, উমা তুমি এরকম করে কথা বলছো কেন? বুঝেছি, গরম বেড়েছে বলে গিন্নির মাথাতেও আগুন জ্বলছে। হ্যাঁ, দেখো না, একবার আগুনের সামনে এসে দেখো। সত্যি এবারে গরমটা অত্যধিক। ঠিক আছে ঠিক আছে, আমি ওই বাইরের দোকান থেকে চা খেয়ে আসছি। কবে যে একটু বৃষ্টি হবে তাহলে একটু বাঁচবো। কিরে পুঁটি, কি হয়েছে? মা কাঁদছে কেন? দাদু, ও দাদু, তুমি একবার আমাদের বাড়ি শিগগিরই চলো। এ কেন রে মা, এই কিছু হয়েছে? হ্যাঁ, পুটির বাবা মাথা ঘুরে পড়ে গেছে। ভোরে খেতে গিয়েছিল, কিন্তু ফিরেই এই অবস্থা। গরমের জন্য মনে হচ্ছে। এই চলো 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 গিয়ে দেখি। গিন্নি তুমি যাও, আমি বৈদ্যকে একবার ডেকে নিয়ে আসছি। কি বুঝছো হে বৈদ্য? হ্যাঁ, দেখি দেখি। না 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 না, ভয়ের কিছু নেই। গরমে বায়ু মাথায় উঠে অজ্ঞান হয়ে গেছিল। তবে যা গরম, একটু এই সময়ে কদিন বিশ্রাম নেওয়া খুব ভালো। সত্যি যা গরম। যুগের হাওয়া, গরম হাওয়া সব একসাথে বইছে। এই নিয়ে সকাল থেকে আমি 6 জনকে দেখলাম যাদের এই গরমের জন্য শরীর খারাপ হয়েছে। ঠিক আছে বৈদ্য, তাহলে রাজসভায় দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এ কি মহারাজ, আপনি ভয়ে সিঁটিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে কেন? আর এসব হাঁড়ি কড়া বাইরে, কি ব্যাপার? আর ব্যাপার, ভিতরের পরিস্থিতি গরম, বুঝেছো? তোমার রানীমার মাথায় আগুন জ্বলছে। বাইরে যা গরম তারই প্রভাবে মহারাজ, কিন্তু ব্যাপারটার একটু যদি খুলে বলেন তাহলে সবটা বুঝতে পারবো। আরে আমার সব রাঁধুনিরা এই গরমে একসাথে অসুস্থ হয়ে পড়েছে। তারা ছুটি নিয়ে আজ সকালই বাড়িতে গেছে। আচ্ছা, তারপর? সুতরাং বাধ্য হয়ে রানীমাকে হাল ধরতে হয়েছে। ওরে বাবা, সর্বনাশ! তার ভিতরে আমি বলে ফেলেছি, গিন্নি সকালে জল খাবারে নুন কম ছিল, দুপুরে একটু ঠিক করে রেঁধো। ব্যাস, তাতেই অনর্থ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই হাঁড়ি কড়া রেখে বলে গেছে নুন কমের জন্য সমস্যা, এবার উনুনই ধরাবো না। আজ আমি রাতে সবার জন্য রান্নাটা করে নি। কি দিনকাল এলো বলো দেখি। রাজ্যের বেহাল দশা মহারাজ, গোটা কৃষ্ণনগরে গাছ কমে গেছে, যার ফলে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু রানীমার মাথাটাও যে কিভাবে। কি, আমার মাথা খারাপ হয়ে গেছে বললে? এই নানা রানী, আমার চোখ খারাপ হয়ে গেছে, তাই তুমি আসছো দেখতে পাইনি। আমার কান খারাপ হয়ে গেছে, তাই তোমার পায়ের শব্দ শুনতে পাইনি। মাথাটাও খারাপ হয়েছে এমন, তুমি যে আসতে পারো সেই কথাটাও না মাথায় আসেনি। গোপাল, তুমি তখন কি বলছিলে গাছ নিয়ে? আগে রানীমা, এটাই বলছিলাম যে রাজ্যে গাছ কমে গিয়ে গরমটা ইহারে বেড়ে গেছে। মহারাজকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আমারও মাথা গেছে, আমি কিছু করতে পারবো না। আদিক্ষেতা, শুনছো? বলো, কান খোলাই আছে। চোখটা মনে হয় খোলা নেই না? মানে কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো না। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি ঘেমে নে একেবারে চান করে গেছি? গিন্নি, আমিও ঘেমে গেছি। এখন কি করব বলো, খুব যে গরম পড়েছে। আমি জানি না, তুমি রাজ্যের মন্ত্রী, তুমি যে করেই হোক ঘটা বটাকে কাজে লাগিয়ে গরমটা কমিয়ে দাও না। গিন্নি, আমি কি করে? তাছাড়া বটা ঘটা কি ভগবান নাকি? বটারও এই গরমে শরীরটা খারাপ হয়েছে। এই রে, তাহলে তোমার দায়িত্ব আরো বেড়ে গেল। যে করেই হোক আজ রাজসভাতে গিয়ে একটা বিহিত করে আসবে। যত দোষ আমার ঘাড়ে দেয়। আরে আমি কি করি? আমি যে বড়ই অসহায়। উফ। উফ বাবা, যা গরমের দাপট দেখছি, মনে হচ্ছে কিছুদিন রাজকাজ বন্ধ রাখতে হবে। বাবা, রোদের তেজে যাচ্ছে ঝুঁকে, কেউ নেই গো হাসি মুখে। হ্যাঁ মহারাজ, আমি তো আগে এসেও কোনো ফল পেলাম না। তোমরা সব ননির পুতুল। গরমে গরম পড়বে না তো কি হবে? এই গরমে ঘরে একদম দক্ষযোগ্য হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই। আপনার ঘর উনি মনে হয় শান্ত। সে খালি আমি জানি, আমার ঘরেও যে দক্ষযজ্ঞ তা কি করে প্রকাশ করি। মহারাজ, এই রাজ্যে আগে এমন বেহাল দশা হতো না।
যে হারে গাছ কাটা পড়ছে তাতে এই অবস্থা আরো শোচনীয় হয়ে গেছে। আমার তো মনে হয় গাছের ব্যাপারটা নয়, আসলে আবহাওয়াটাই এমন। একটু বৃষ্টির দরকার ছিল। এই বিজ্ঞানী, আরে কই গেলে? মহারাজ, বিজ্ঞানীরও শরীর ভালো নেই, সেও অসুস্থ। মহারাজ, মহারাজ, এক্ষুনি গোপাল দাদার নাতি গুলটে এসে খবর দিল যে গোপাল দাদার এক জ্ঞাতির দাদা যে এই রাজ্যের উত্তর দিকে থাকে, সে নাকি বেজায় অসুস্থ। খবর এসেছে। বলো কি? আমাকে তো তাহলে যেতে হবে। সে কি গোপাল, তুমি তাহলে রওনা দাও। আসি মহারাজ, সাবধানে থাকবেন। আমি ওদিকটা একটু সামলেই চলে আসবো, কেমন? গিন্নি, তাহলে আসি, সাবধানে থেকো। হ্যাঁ, ধরে রাখো দিন দুয়েকের ব্যাপার। আরে বাবা, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকবো। হ্যাঁ, আর শোনো, এমন গরমে না হুটহাট করে বাইরে যাবে না, বুঝলে? আমার ওই কেলে পচাকে বলা আছে, ওই তোমার বাজার হাট করে দেবে। বেশ বেশ, তুমি আর তোমার নাতিরা বনের মধ্যে খুব সাবধানে যেও। হ্যাঁ, এই সবাইকে একটু দেখে রেখো। হ্যাঁ, তোরা সব দেখে শুনে চল বাচারা। হ্যাঁ, বনের পথটা খুব একটা ভালো নয়। একটু বসতে পারলে ভালো হতো রে, আসলে বয়স হয়েছে তো। বসবে কোথায় দাদু? ছায়াই নেই, এই বনটা খালি নামেই বন, গাছই নেই। আর আরেকটা জিনিস খেয়াল কর, বনের গাছগুলো যে মরে গেছে তা কিন্তু নয়, গাছগুলোকে উপড়ে বা কেটে ফেলা হয়েছে, এটাই বলতে চাইছিস তো? একদম ঠিক ধরেছিস। চারদিকে বড় বড় গর্ত, যেন কেউ বা কারা সব গাছ তুলে নিয়ে গেছে। কি বলছিস? উপড়ে বা কেটে ফেলেছে? হ্যাঁ দাদু, তুমি দেখো ভালো করে। তাই তো, তার মানে বনটা ফাঁকা হয়ে যাওয়ার জন্যই এত গরমে দাপট। আর যে কাটছে তার উদ্দেশ্য কিন্তু ভালো নয়। সাবাস, একদম ঠিক ধরেছিস। গাছ কেটে নিচ্ছে লুকিয়ে লুকিয়ে, ব্যাপারটা ফিরেই দেখতে হচ্ছে। কি গো, রাখতে পারলে? সব আঁটলো? না না, সব ধরেনি, আরো বেশ কটা হাঁড়ি লাগবে। আর কতলি মোহর আছে বলো তো? না না, আমি না, তুমি বলো। 30 থলি গো গিন্নি, 30 থলি। বাহ, 30! তুমিও তো তাই। কবে পেরিয়ে গেছে? আমার কাছে কিন্তু সেই 30ই আছো। এই মোহর গোনা যদি না শেষ হয় তাহলে মোহর গুনতে গুনতে যদি আরো রাত হয়, বেশ মজাই হবে, কি তাই তো? গিন্নি, অগিন্নি, কোথায় গেলে গো? দরজাটা খোলা কেন? এই যে আমি বলি, ওঠার ক্ষমতা নেই গো। হ্যাঁ, কি গিন্নি, তুমি শুয়ে? শরীর খারাপ নাকি? কি হয়েছে? এই গতকাল হাট থেকে ফেরার পর না, বিকেল থেকে খুব খুব শরীর খারাপ। হ্যাঁ, কি, তুমি কাল বেলার দিকে হাটে গিয়েছিলে? কেন গেলে? কেলে পচাকে তো বলে গিয়েছিলাম, ও আসেনি? সে প্রথম দিন এসেছিল, কিন্তু কালকে শুনলাম বন যেখানটায় শুরু হচ্ছে না, সেই প্রান্তরে নাকি ডাকাতরা তাকে মেরে হাত পা বেঁধে ফেলে রেখে গেছিল। কি সর্বনাশ, এসব কি শুরু হলো? এবারে বুঝেছি, হাট থেকে ফেরার পথে তোমার এই গরমে রোদ লেগে শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কেলে পচা মার খেলো কেন? বনের মধ্যেই বা গেল কেন? ডাকাতদেরই বা মুখোমুখি হলো কি করে? না, আজকে রাতে ওর বাড়িতে গিয়ে কথা বলতে হবে তো। সত্যি কথা বলতো, তুই মার খেলি কি করে? ডাকাতেরা মেরেছে। কেন মেরেছে? তুই ওদের মুখোমুখি হলি কি করে? আর ওদিকেই বা গিয়েছিলি কেন? আমি বাতের তেল বানাবো বলে একটা গাছ খুঁজতে গিয়েছিলাম, তখনই বনে লুকিয়েছিল ডাকাতেরা, আমায় খুব মারলো গো, ব্যথা করে দিছে গো গায়ে গতরে। ও, তোকে বিনা কারণে মারলো? আরে আরে, তোর বালিশের পাশে ওটা চকচকে কি রে? কিছু না কিছু না। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি দেখে নিয়েছি, ওটা একটা রূপোর মোহর। বাবা, এমন ডাকাত তো দেখিনি, যারা মারে আবার মোহরও দেয়। হ্যাঁ, না না, সত্যিটা বল কেলে পচা, আসল ব্যাপারটা কি? আমি বনে গিয়েছিলাম একটা গাছ খুঁজতে,
তখন মন্ত্রীমশাই ঘটা দুইজন সঙ্গীকে সাথে নিয়ে অনেকগুলো গাছের গুড়ি বেঁধে গাড়িতে তুলছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, তোমরা কি গাছ কেটেছো? তারপরে বুঝেছি, তোকে বেদম মারলো তাই তো? আর তুই ভয় পেয়ে বলে বেড়ালি ডাকাতরা মেরেছে, কিন্তু ওই রূপোর মোহরটা পেলি কি করে? হ্যাঁ, ওদের কারো ট্যাগ থেকে টুকুস করে খসি পড়েছিল। খেয়াল করেনি তো, আমি কুড়িয়ে নিয়েছি। ঠিক আছে, আমি বৈদ্যকে বলে কাল সকালে ওষুধ পাঠিয়ে দেব। এখন আসছি। বলছি বিজ্ঞানী, তোমার কাছে কি এমন কোনো ওষুধ আছে যেটা প্রয়োগ করলে গাছ খুব দ্রুত বাড়ে? ছাড়ো, তোমার খুব কাশি হচ্ছে, তুমি লিখে দাও বরং। হ্যাঁ আছে, আমার দালানের উপরে একটা ঝুড়ি আছে, সেইখানেই দেখবে লেখা আছে গাছ বৃদ্ধির ওষুধ। ওই ওষুধ 1 চামচ করে চারা গাছের গোড়ায় দিয়ে জল দিলে চারা গাছ 1 সপ্তাহে 10 ফুট গাছ হয়ে যাবে। হ্যাঁ, কি গো দাদু, এত সকাল সকাল ডাকলে? তোমার হাতে ওটা কিসের থলে? কোথাও কি যাবে দাদু? শোন, আজকে আমাদের অনেক কাজ। যেমন প্রথমেই এই যে হাতের থলের ওষুধটা, এটাকে বনে চারা গাছ পুঁতে গাছের গোড়ায় গোড়ায় 1 চামচ করে ছড়িয়ে জল দিতে হবে। বনে গাছ পুঁতে ওষুধ ছড়িয়ে কি হবে দাদু? কারা তো সব গাছ কেটেই নেয়। কারা গাছ কাটছে ধরতে পেরেছি, এবারে ওদের শাস্তিও দেব। কিন্তু তার আগে যে চারা গাছগুলো আছে তাদের গোড়ায় এই ওষুধটা দিতে হবে। কিভাবে ওদের ধরবে দাদু? সব মন্ত্রীমশাইয়ের খেল। উনি মোহরের বিনিময়ে বনের গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছেন। দেখ না কেমন চালে চাল দিয়ে ওনাকে শুধু ধরি। আমি তাহলে দিদার কাছে থাকছি, দিদার শরীরটা তো ভালো নেই। হ্যাঁ মা, তাই কর। হ্যাঁ গো গিন্নি, আজকে আর রাজসভায় যাবো না, বুঝলে? কেন? আমার জন্মদিন বলে? হ্যাঁ, এছাড়াও মোহরের গরমে আমি এখন উঠছি। আমাদের এখন বাড়ি ভর্তি মোহর। ও, এখন মনে হচ্ছে আরেকটু মোহর হলে আরো ভালো হতো। সে না হয় আমি ঠাকুরকে ডাকছি যে আরো মোহর যেন পাইয়ে দেন, কিন্তু তুমি যে আজকে সভায় যাবে না শুধুমাত্র আমার জন্মদিন বলে, এতে না ভীষণ ভীষণ আনন্দ লাগছে গো। তুমি আমার একমাত্র স্ত্রী, আমি কি না থেকে পারি? যাই হোক, আমি ঘটাকে বলে দিয়েছি ভালো তাল পাটালি আনতে, বুঝলে? আমি তাহলে জমিয়ে পায়েস করব, আর আমি চামচে করে খাইয়ে দেব, লজ্জা পাবে না তো? তুমি একটু ঘুমিয়ে নিতে যাও, রাতে ঘুমের সুযোগ হয়নি তো, যাও। হ্যাঁ 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 হ্যাঁ। কিরে, তোদের এই রোদে খুব কষ্ট হলো বল? বনে গাছগুলো তো সব ইচ্ছে করেই কেটেছে দাদু, সেই জন্যই ছায়া নেই। তবে যা করেছি সব ভালোর জন্যই তো করেছি। এছাড়া কষ্ট করলে কেষ্ট মেলে। এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে আর আমাদের কৃষ্ণনগরকে ছায়া দেবে। শোন, এবার তোদের দ্বিতীয় কাজ, ঝটপট করে মন্ত্রীর বাড়িতে গিয়ে একটা চিরকুট ফেলে দিবি জানলা দিয়ে গলিয়ে। তাতে কি লেখা থাকবে দাদু? সেটা আমি এখন মুখে বলছি না, তোরা সরাসরি পড়ে নিস। উল্টে দেখ, মন্ত্রী মশাই ঘুমোচ্ছে, দুপুরে খেয়ে ভাত ঘুম দিচ্ছে। পর আর কি, গাছ চালান দিয়ে মোহর পেয়ে ঘুমোচ্ছে মনের সুখে। চল চল তাহলে জানলা দিয়ে ফেলে দি। কি গো, কি হলো? আওয়াজ হলো কেন? কাগজটা তার মানে জানলা দিয়ে কেউ ফেলে গেছে। এই খোলো খোলো শিগগির খোলো খোলো। হ্যাঁ, খুলছি খুলছি খুলছি। প্রিয় মন্ত্রী মহাশয়,
আপনি যেভাবে আপনার কৃষ্ণনগরের বনের আর্থিক বিচারে খুবই গুরুত্বপূর্ণ গাছগুলো পারদর্শিতার সাথে কেটে দিয়েছেন, তাতে আমি একটা হিসেব করে দেখলাম আপনাকে আমি রূপোর মোহর দিয়েছি। তা আমার উচিত হয়নি। এই গাছ বিক্রি করে আমার অনেক লাভ হয়েছে, সেই জন্যে আমি আপনাকে ওই রূপোর মোহরের বদলে সোনার মোহর দিতে চাই। অতি সত্বর কৃষ্ণনগরের দক্ষিণের মাঠটা আছে, সেই মাঠের ধারে বট গাছের নিচে আমার দেওয়া আগের সব রূপোর মোহরের থলিগুলো আজ রাতেই রেখে যান। আর এর ঠিক দুদিন বাদেই আগামী পরশু যা রূপোর মোহর পেয়েছিলেন সেই পরিমাণে সোনার মোহর নিয়ে যান। গিন্নি, কি করব? কি আবার করবে? ভগবান যখন মুখ তুলে চেয়েছেন, উপর থেকে সোনা অনেক দামি। ও কত গয়না করাবো, কত গয়না করাবো। 30 থলি সোনার মোহর, ভাবতে পারছো? এই যাও 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 যাও, আজ রাতে দক্ষিণের মাঠে ওগুলো রেখে এসো। এত ভালো ব্যবসাদার আগে কখনো দেখিনি। যাও না। বেশ বেশ, তুমি যখন বলছো রেখেই আসবো। দাদু, এখনো পর্যন্ত 28 থলি গোনা হয়েছে, আরো 2 থলি আছে, তার মানে 30 থলির উপর মোহর। ভাবা যায়, রাজ্যের প্রাকৃতিক সম্পদ বেচে 30 থলির উপর মোহর পেয়েছে। আবার এত লোভী, সোনার মোহর পাওয়ার আশায় যা পেয়েছিল সেগুলো সব রেখে গেল। দাদু দাদু, এই শেষ মোহরের থলিটায় এই একটা কাগজ পেলাম। কই দেখি দেখি। এতে লেখা আছে যে মন্ত্রীমশাই কৃষ্ণনগরের বনের সমস্ত দুর্মূল্য এবং অতীব কার্যকরী গাছগুলি একদম সঠিক সময়ে সঠিক সংখ্যায় কেটে দেওয়ার জন্যে আপনাকে আমি 30 থলি মোহর দিলাম। আশা করি এই চুক্তিপত্র আমাদের ভিতরেই থাকবে। ইতি হীরালাল ব্যবসায়ী। তার মানে এটাই চুক্তিপত্র। হ্যাঁ, এইটা দিয়েই ওনাকে কাল সকালে ফাঁদে ফেলবো। তাহলে আমরা শুয়ে পড়ি দাদু। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়। গোপাল, তুমি ঠিক বলেছ, মন্ত্রী গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছে। আগে হ্যাঁ মহারাজ, এই দেখুন আমার দেওয়া চিরকুটটা, আর এই দেখুন মন্ত্রী আর ওই ব্যবসায়ীর মধ্যে হওয়া চুক্তিপত্র। কি সর্বনাশ! আচ্ছা, এই মন্ত্রীকে নিয়ে কি করা যায় বলো তো? দেখুন না মহারাজ আমি কি করি। যতই আপনি এই গরমে সভা কাজ বন্ধ রাখুন না কেন, মন্ত্রী মশাইকে আমি এই অপরাধটা স্বীকার করাবই। হ্যাঁ, আমি তাহলে এখন কি করব? পেয়াদা দিয়ে মন্ত্রী মশাইকে সত্তর ডেকে পাঠান, আর তারপর মজা দেখুন। আসুন মন্ত্রী মশাই, আসুন। উফ উফ, কি গরম! উফ, কিসের গরম? মোহরের নাই আবহাওয়ার? মানে কি বলছেন এসব? আর মহারাজ, আর কদিন ছুটি তো নিজেই দিলেন, তাহলে আজকে তলব করলেন কি ব্যাপার? হ্যাঁ, যে সে ব্যাপার নয়, জব্বর ব্যাপার হে। আর বেশি ধানাই পানাই না করে সোজা কথায় আসি। মন্ত্রী মশাই, আমার কাছে খবর আছে যে আপনি আমাদের রাজ্যের প্রাকৃতিক সম্পদ তথা কৃষ্ণনগরের বনের অনেক দুর্মূল্য গাছ বিক্রি করে দিয়েছেন। কি গাছ? তাও আবার বনের? আমি ভয়ে বনের ভিতরেই যাই না বাবা। কোথায় সাপ ব্যাঙ শিয়াল আছে, আমায় কামড়ে দেবে। হ্যাঁ, ভালোই ভালোই স্বীকার করো মন্ত্রী। এখনো সময় আছে। আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ, এই গোপাল আমায় ফাঁসাচ্ছে। তাহলে এই চুক্তিপত্রটা কার মন্ত্রী মশাই? এটা নকল,
এটা ষড়যন্ত্র। আমি না রাজ্যের মন্ত্রী, আমি কখনো এমন করতে পারি? বেশ, তাহলে গতকাল রাত্রে দক্ষিণের মাঠের কাছে বট গাছের নিচে যে 22 থলি রূপোর মোহর পেয়েছি, ওটা তাহলে মহারাজ আমরা বিলিয়ে দিই, কি বলেন? এই না না না, 22 না, 30 থলি মোহর ছিল। সে কি মন্ত্রী, তুমি কিভাবে জানলে? তোমারই মোহর নাকি ওগুলো? আগে না মহারাজ, মানে মানে হ্যাঁ মহারাজ। মন্ত্রীমশাই, দক্ষিণের মাঠের কাছে বটগাছের নিচে রূপোর মোহর রেখে সোনার মোহর ফেরত নেওয়ার ফাঁদ আমি পেতেছিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। চলো মন্ত্রী, আজকে তোমাকে চরম কঠিন শাস্তি দেব। রাজ্যের প্রাকৃতিক সম্পদ এভাবে বিক্রি করা চরম অপরাধ। আমায় আমায় ছেড়ে দিন মহারাজ, আমি আর করব না। আমার বাড়িতে এখনো তালপাটালির পায়েসটা কিছুটা পড়ে আছে। আমায় ছেড়ে দিন, আমি বাড়ি গিয়ে পায়েস খাবো মহারাজ। চলো, তাল পাটালি করাচ্ছি তোমায়। মন্ত্রীমশাই, এই গরম টালির ওপরে খালি পায়ে দাঁড়ান। ওরে বাবা, এই কি গরম! এই পা রাখতে হ্যাঁ পারছি হ্যাঁ না। মন্ত্রী, এই যে, এই যে, এভাবে এই যে, টালির আমি- ওপর আমি পা রেখে তালে তালে নাচতে থাকো। তাল পাটালি। বাহ বাহ বাহ, তোমরা সকলেই উপস্থিত। ভালো খবরই সবাইকে দেবার আছে। না মহারাজ, সকলে উপস্থিত নয়, বিজ্ঞানী অনুপস্থিত। যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে খবর এসেছে নবাব আমাদের এখানে পরিদর্শনে আসছেন। আগামী পরশু। মহারাজ, এটা কি খুব শুভ সংবাদ? আহা, নবাব আসছেন যখন তখন নিশ্চয়ই শুভ সংবাদ। আমাদের কৃষ্ণনগর নবাব বাহাদুর বিশেষ পছন্দ করেন কিনা, তাই হাওয়া খেতে আসছেন। তুমি কি করে বুঝলে গোপাল যে নবাব বাহাদুর কেবল হাওয়া খেতেই আসছেন? আমি শুধু হাওয়া অবধি বুঝি, আর বাকি দায়িত্ব মহারাজের পাচকের। সে যা ভালো মন্দ নবাব বাহাদুরকে খাওয়াবে, নবাব তাতেই খুশি হবে। কিন্তু মুশকিল হচ্ছে হাতে সময় খুব কম। নবাব আসছেন আগামী পরশু। এখন এর মধ্যেই নবাবের আপ্যায়নের জন্য আমাদের যা সমস্ত বন্দোবস্ত করে ফেলতে হবে। মহারাজ, নবাব বাহাদুর এর আগে যতবার এসেছেন তিনি এই প্রাসাদের তার বিশেষ পছন্দের ঘরে থেকেছেন। আমি ইতিমধ্যেই সেই ঘর একেবারে ঝকঝকে তকতকে করে রেখেছি। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। ইতিমধ্যে ঝকঝকে করা হয়ে গেছে মহারাজ। মন্ত্রীমশাই মনে হয় মাঝে মাঝে সেই ঘরে গিয়ে বিশ্রামও নেন। বাজে কথা বলবে না গোপাল, আমার বিশ্রাম নেওয়ার কি ঘরের অভাব পড়েছে? তোমরা চুপ করো তো। আমি যেটা বলতে চাই গোপাল, বলুন মহারাজ। নবাব তোমাকে বিশেষ পছন্দ করেন। আগে মহারাজ, আমাকে অবশ্য দু একজন বাদে সবাই পছন্দ করে, আর আপনি তো আমাকে ভালোবাসেন মহারাজ। মহারাজ, মহারাজ মাফ করবেন, এটা কি আপনি ঠিক বললেন? আমি যদি বলি যে নবাব বাহাদুর আপনাকে সব থেকে বেশি পছন্দ করে কারণ আপনি মহারাজ, আর তারপরেই যদি কারো স্থান হয় তাহলে সেটা আমি, কারণ আমি মন্ত্রী। হ্যাঁ, সে হয়তো করে, কিন্তু নবাবের মতিগতি না সব সময় আমিও বুঝতে পারি না। কিন্তু গোপালকে নবাব বিশেষ পছন্দ করেন, আর এটা নবাব নিজের মুখেই আমাকেই বলেছিলেন। একই সাথে নবাব আক্ষেপও করছিলেন যে গোপালের মতো একজন তাঁর সভায় থাকলে খুব ভালো হতো। শুনেছি মহারাজ, আমি জানি নবাব বাহাদুর আমাকে খুব পছন্দ করেন, একই সাথে ভরসা করেন আর বিশ্বাস করেন। আমারও সেটাই মনে হয়। উনি আমার কবিতা শুনতে আগ্রহী হন না, কিন্তু গোপালকে নিয়ে তিনি সব সময় আগ্রহী। ঠিক বলেছ। তাই আমি চাই নবাবের আপ্যায়নের সমস্ত দায়িত্ব গোপালকে দিতে। কি গোপাল, পারবে তো? বিলক্ষণ মহারাজ। তুমি থাকবে সর্বাগ্রে। তুমি ফুলের ডালা নিয়ে নবাবকে বরণ করবে, তাকে রাজপ্রাসাদে নিয়ে আসবে। তিনি যখন বিশ্রাম নেবেন তখন তার খোঁজ নেবে। এছাড়া নবাব যে কদিন থাকবেন তাকে হাস্যরসে মজিয়ে রাখবে। কোনো অসুবিধে নেই মহারাজ, আমি সমস্ত দায়িত্ব পালন করব। আমি কৃতজ্ঞ আমাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে। কিন্তু কিন্তু মহারাজ, এটা কি করে সম্ভব? এই দায়িত্বের জন্যই আমি মন্ত্রী, আমি থাকি। এবারে তার আর প্রয়োজন দেখছি না।
তুমি তো থাকছোই, কিন্তু সব সময় নবাবের সাথে ওঠা পড়া তোমার না করলেও চলবে। এখন চিন্তার ব্যাপার হলো যে নবাব যেদিন আসবেন সেদিন সবাইকে উপস্থিত থাকতে হবে। আমরা সকলেই থাকবো মহারাজ। বিজ্ঞানীর কি হলো খবর নাও গোপাল, সে আসে না কেন? সে কি ভয়ঙ্কর কোনো গবেষণায় লিপ্ত? তাই মনে হয় মহারাজ। যখন সে গবেষণা করতে থাকে তখন আহার নিদ্রা সে ভুলে যায়। আমি এক্ষুনি তার খবর নিচ্ছি মহারাজ। তাহলে তুমি কিভাবে ব্যবস্থা নেবে গোপাল? মহারাজ, সবার আগে আমার নিজের বাড়ির বাজার করে দেব। এক ফোঁটা ঘিও নেই। বটে, গোপাল, তুমি বাড়ির জন্য ঘি কিনবে, তাতে নবাবের কি যায় আসে? চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমি একই সাথে দেখে নেব নবাবের জন্য ভালো বাজার কি করা যায়। কেমন? সে কাজ তো তোমাকে দেওয়া হয়নি গোপাল। মহারাজ, পাচক রান্না করে, কিন্তু আমি জানি নবাব কি খেলে সন্তুষ্ট হবে, সেই মতো বাজার করতে হবে বই কি। ঠিক গোপাল, ঠিক। আচ্ছা মন্ত্রী, তুমিও এখানে গোপালকে সাহায্য করো। কাল তোমরা দুজনে একসাথে বাজারে যাবে। গোপাল, এবার তোমায় বাজার করা দেখাচ্ছি। উল্টে পড়ে থাকবে, নবাবের সামনে আসতেই পারবে না। এ তো খুব ভালো কথা, তাই হোক। বুঝলে বিজ্ঞানী, তোমার এই গবেষণাগারে দিনের বেলাতে কিরকম গা ছমছম করে। আরে, তুমি ওই গামলার উপর হয়ে কি করো? এটা ওই গবেষণারই একটা অংশ বলতে পারো। মহারাজ যে বড় চিন্তিত, তুমি আসছো না। হ্যাঁ, আমি কয়েকদিন পর থেকে নিশ্চয়ই যাব। একটা আবিষ্কারের শেষ পর্যায়ে এসে গেছি। বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু নবাব আসছে পরশুদিন। ও বাবা। সবাইকে যে উপস্থিত থাকতে হবে নবাবের সামনে, না হলে যে তার অসম্মান হবে। আচ্ছা বেশ, কাল থেকে আমি যাব। তোমার আবিষ্কারখানা কি যদি একবার বলো বিজ্ঞানী। হ্যাঁ গোপাল, তোমাকে বলতে বার থাকি। এই দেখো। এ তো একখানা বুড়ি, ওই গুলির মতো, কিন্তু কাচের নয়। না, কাঁচের নয়। আর এই দেখো মিশ্রণ। এই মিশ্রণ কিছুটা গুড়ির উপর মাখিয়ে তাতে আগুনের ছোঁয়া দিতে হবে, তাতেই এটা থেকে ধোঁয়া বেরোবে। এই ধোঁয়া বিষাক্ত ধোঁয়া নয়, আর এতে সুন্দর গন্ধ বেরোবে। আচ্ছা বুঝলাম, কিন্তু এই ধোঁয়া যার মুখে লাগবে সে কিছুক্ষণের জন্য চোখে খুব কম দেখবে। ধরো গোটা একবেলা, হ্যাঁ, ওই সময় সে কোনো কিছু শুনতেও পাবে না। হ্যাঁ, সে কি? যদি যুদ্ধ বাঁধে তাহলে এই ধোঁয়া খুব কাজে আসবে। অদ্ভুত আবিষ্কার তোমার। কিন্তু বিজ্ঞানী, ধরো আমি এটা দিয়ে আমার শত্রুপক্ষকে একদিনের কালা আর চোখে যাতে দেখতে না পায় তার জন্য ধোঁয়া দিলাম, কিন্তু সেই ধোঁয়া তো আমার মুখেও আসতে পারে, তখন কি উপায় হবে? সে কথা আমি ভেবেছি অবশ্যই। তার জন্য এই কাপড়, এটা মুখে বেঁধে নিতে হবে। যে সে কাপড় নয়, ধোঁয়া লাগলে এই কাপড় শুষে নেবে, যেটা যেটা আবার অন্য কোনো কাপড় পারবে না। মানে শত্রুপক্ষ মুখে কাপড় বেঁধে ধোঁয়া আটকাবার চেষ্টা করলেও কিছু আটকাতে পারবে না। তুমি এটা মানুষের উপর পরীক্ষা করে দেখেছো? আমি ইতিমধ্যেই 25 জনের উপরে প্রয়োগ করে দেখেছি, পুরোপুরি সফল। চমৎকার বিজ্ঞানী, চমৎকার। তোমার গবেষণা তাহলে চূড়ান্ত সফল। মহারাজ তো তোমাকে পুরস্কার দেবেই। তবে এক্ষুনি কিছু বলার দরকার নেই, কেমন? অন্য কেউ আসুক, কাউকে তোমার এই আবিষ্কারের কথা বলবে না, বুঝলে? কারণ দেওয়ালেরও কান আছে। না না, আমি এই মুখে কুলু পেটে দিলাম। এখন নবাব এসে ফিরে যাক, তারপর যা ঘোষণা করবার করবে। আমি এখন আসি। হ্যাঁ, নিশ্চয়ই গোপাল, সাবধানে যাও। সবই তো বুঝলাম মন্ত্রীমশাই, কিন্তু এ কেমন ধারা কাজ? চুরি না, ডাকাতি না, শেষে বাজারে গিয়ে সব থেকে সস্তা ঘি বেচতে হবে। শুধু কি তাই, সেই ঘিয়ে আবার জোলাপ মেশাতে হবে। হ্যাঁ, ছদ্মবেশে বাজারে গিয়ে বসবি। সব শিশিতে জোলাপ মেশানো ঘি থাকবে না, শুধু যে ঘি গোপাল কিনবে সেই শিশিতে জোলাপ মেশানো থাকবে, বুঝলি? কাজটা ঠিক মতো করে দিতে পারলে বড় পুরস্কার। যাই, এখন ঘি কিনে শিশিতে ভরি। যা 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 যা, তোরা বাজারে বসবি আর এই অনুমতি পত্রটা দেখাবি। আগে
গোপাল গোপাল দেখছি বেশ বড় একখানা থলি নিয়েছো। অনেক কিছু কিনতে হবে যে, চাল, তেল, নুন। ঘি কিনবে না? ওটা তো সবার আগে, ঘি ভাতের মজাই আলাদা। চলো চলো চলো, বাজার এসে গেল, চলো। আসুন আসুন, কি সৌভাগ্য আমার, খুব ভালো চাল আছে। এই তোমার চালের দাম বড় বেশি। আগে সস্তার চালও আছে, তবে কাঁকড় বেশি হলে আমাকে পরে দোষ দিও না গোপাল। সব থেকে সস্তা যেই চাল তার একটা বস্তা তৈরি রাখো, আমি ওদিকে ঘি আর মাছ নিয়ে আসি। শোন, কাল তোর থেকেই আমরা রাজবাড়ির বরাত নেব, নবাব আসছেন। আমার বরাত যে খুলে গেল। রাঘব বোয়াল চাই, সেই সাথে তেলকই, বড় ইলিশ আর বড় কাতলা অনেকগুলো চাই। হ্যাঁ, কাতলার মুড়ো যেন 2 হাতের সমান হয়। আগে আমি সকাল সকাল সব পৌঁছে দেব। গোপাল দাদা, এখন কি কিছু নেবে? তোর মাছের বড় দাম। ওই ছোট ছোট পুঁটি মাছ আমাকে 5টা দে, কড়ি বেশি দিতে পারবো না কিন্তু। তোমার জন্য পুঁটি মাছই ঠিক আছে। এবার আমাকে ঘি নিতে হবে। ওই তো বাজারে নতুন ঘিওয়ালা বসেছে, সস্তায় দিচ্ছে। হ্যাঁ, তাই নাকি? দেখি তাহলে। সস্তায় খাঁটি ঘি চাই, ঘি, চলে আসুন চলে আসুন। খাঁটি ঘি, একেবারে জলের দরে। বাহ, এই তোমরা কারা? আগে তো দেখিনি। আমরা দূরদেশ থেকে এসেছি, এই কটা ঘি আছে, বিক্রি করে চলে যাব। কত দূরের দেশ? সেই পাহাড় থেকে। সেই হিমালয়? হিমালয় থেকে নদিয়া এসেছো ঘি বেচতে? আমাদের ওখানে মানুষ কম, গরু বেশি, তাই অনেক ঘি হয়। গোপাল, অত কথায় কাজ কি? দেবে তো নাও, না হলে সময় নষ্ট না করে চলো। দাও দেখি তোমাদের ঘি। খুব সস্তায় পেলেন, আজকেই বাড়ি গিয়ে খেয়ে দেখুন, মনে হবে এত সস্তায় অমৃত খাচ্ছেন। নিশ্চয়ই, আমি এই বাড়ি গিয়ে এখনই ঘি ভাত আর পুঁটি মাছের ঝোল খেয়ে বেরোবো। তাহলে বিজ্ঞানী, খুব শিগগিরই তোমার থেকে সুখবর পাচ্ছি। হ্যাঁ মহারাজ, আমার আবিষ্কার প্রায় সম্পূর্ণ। কাল নবাব আসছেন। মহারাজ, আমাদের পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে মহারাজ। সকালে আমি নিজেই বাজারে গিয়েছিলাম। গোপালও ছিল তো তোমার সঙ্গে? হ্যাঁ মহারাজ, তবে নবাবের কথা না ভেবে সে নিজের বাড়ির বাজার করতেই বেশি চিন্তিত ছিল। কিন্তু এখনো সে রাজসভাতে এসে পৌঁছলো না কেন? না, এ তো ভারী অন্যায়। কি আর বলবো মহারাজ, আপনি নিজে গোপালকে এত ভরসা করেন, অথচ তাকে যখন কোনো দায়িত্ব দিয়েছেন তখনই সে কামাই করতে শুরু করে দেয়। গোপালের আসবার সময় তো পেরিয়ে গেছে মহারাজ। তাহলে সে আজ আসবেই না, কি জানি কাল আসবে কিনা। সে কি, কেন আসবে না? আমি তাকে নবাবের আপ্যায়নের ভার দিয়েছি। গোপাল ভাঁড় কি এই ভার নিতে পারলো না মহারাজ? মন যে বড়ই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। মহারাজের জয় হোক। বড় প্রহরী, গোপালের বাড়ি থেকে একজন খবর দিয়ে গেল যে গোপাল ভাঁড় খুব অসুস্থ, তার পেট খারাপ হয়েছে। অবিলম্বে কবিরাজ যেন একবার গোপালকে দেখে আসে। ঠিক আছে, তুমি এসো প্রহরী। হ্যাঁ, ছি 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 মহারাজ, মহারাজ গোপাল শেষে পেট খারাপের বাহানা দিল। ছি। বুদ্ধ, তুমি শিগগিরই গোপালের বাড়ি যাও। কি বুঝছো নারী ধরে বৈদ্য? তুমি এক্ষুনি আমাশার পাঁচন দাও, আমাকে কালকের মধ্যে সুস্থ হতেই হবে। কিন্তু এই রকম তামাশা বাঁধলো কি করে? কি জানি, সকালবেলা বাজার থেকে বেশ ভালো ঘি পেলাম, আর ঘি ভাত খেয়ে সবে রাজসভার জন্য বেরোবো, ব্যাস আর পারলাম না। তারপর থেকে প্রকৃতির ডাকে আমি খালি ছুটছি। এই তুমি কার থেকে ঘি নিয়েছো শুনি? হ্যাঁ, ওই দুজন নতুন এসেছিল, ওরা নাকি পাহাড় থেকে এসেছে। ওদের ওখানে মানুষ কম, গরু বেশি, আর ঘি তো নিলাম ওদের থেকেই। যাই হোক, ওই ঘি আর খাবার দরকার নেই, আমি পাঁচন দিচ্ছি। তবে
তবে কালকের মধ্যে সুস্থ হবে কিনা সেটা বলা যাচ্ছে না। হুম, ওয়াহ, থু। আমি যদি কাল নবাবের সামনে না দাঁড়াতে পারি তাহলে মন্ত্রীর লাভ সব থেকে বেশি। কারা ওই ঘি দিল? এই পুঁটি গুলটে ন্যাপলা, এদিকে একবার শুনে যেত তোরা। আমি তো একটু আগেই মন্ত্রী মশাইয়ের সাথে দুজনকে দেখলাম কচুবনের ধারে। হ্যাঁ, সে কি? আচ্ছা ঠিক আছে, যা তোরা। মনে হচ্ছে বটা ঘটা আর মন্ত্রী ছক কষে আমাকে ঘি বিক্রি করেছে। কাল রাজসভাতে আমি বলে ফেলেছিলাম যে আর কিছু না হোক ঘি আমাকে কিনতেই হবে। মন্ত্রী নিজেই বলল দুজন সস্তায় ঘি দিচ্ছে। আচ্ছা, আমার মাথার ঘিলু কি কমে গেল? হ্যাঁ, ঠিক ওই দুজন বটার ঘটাই, পুরোটা সাজানো। বেশ, আমিও দেখি কি করতে পারি। ব্যবস্থা ভালোই করেছে কৃষ্ণচন্দ্র। আশা করি এতটা পথ আসতে নবাব বাহাদুরের কোনো কষ্টই হয়নি। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য! প্রাসাদের অন্দরে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই নবাব বাহাদুর। চলো 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 এ সবাই। আরে কৃষ্ণচন্দ্র কোথায়? তিনি আপনার জন্য অপেক্ষা করছেন রাজসভাতে। বেশ বেশ বেশ, চলো চলো চলো। কৃষ্ণচন্দ্র, তুমি সভা চালাও, আমি বরং বিশ্রাম নিই। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার বিশ্রামের জন্য সুসজ্জিত কক্ষ প্রস্তুত। গোপালকে দেখছি না যে। গোপাল একটু অসুস্থ হয়ে পড়েছে। তা সে কবে সুস্থ হবে? আমি গোপালকে দেখে এসেছি, সে ওই ৩-৪ দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। ভেবেছিলাম পরশু চলে যাব, কিন্তু গোপালকে না দেখে যেতে মন মানছে না। গোপাল সুস্থ হয়ে আসুক, তারপরেই যাব। দুদিন হয়ে গেল, আজ একটু সুস্থ বোধ করছি। এখন আমার কোনোভাবেই বসে থাকলে চলবে না। কি গো গোপাল, কেমন আছে শরীর? ওদিকে তো ধুন্ধুমার। আজ একটু সুস্থ। যাক, খুব ভালো। এদিকে নবাব তোমাকে না দেখে যাবেন না। আজ তাহলে তুমি প্রাসাদে আসছো? বিজ্ঞানী, হ্যাঁ, অনেক কিছু কাজ করতে হবে। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তোমার আবিষ্কারের আরেকটি পরীক্ষা করতে হবে। কি রকম? এই ন্যাপলা, আছিস কাছে পিঠে? যাক বাবা, এক ডাকেই তো সাড়া পেলাম। শোনো বিজ্ঞানী, তুমি ন্যাপলাকে নিয়ে যাও আর তোমার আবিষ্কারের কথা বুঝিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা বেশ। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। সত্যি করে বলো দেখি, গোপালের কি হয়েছে? আজ 3 দিন হয়ে গেল, সে এসে আমার সাথে দেখা করছে না কেন? ওরে বাবা, ওরে বাবা, চোখের দৃষ্টি এত 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 ঝাপসা হয়ে গেল কি করে? আবার কি? তুমি আমাকে ধাক্কা মারলে কেন? কি হচ্ছে মন্ত্রী? এই মন্ত্রী, এই রে, কাকে ধাক্কা মারলাম? কাকে ধাক্কা মারলাম? হুজুর, মহারাজ মন্ত্রীকে দিয়ে আপনার অপমান করছে হুজুর। না 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 না, কখনোই নয়, কখনোই নয়। মন্ত্রী, আমার কথার উত্তর দাও, না হলে ফল ভালো হবে না। আমাকে ধাক্কা মারলে কেন? উত্তর না দিলে আমি তোমার গর্দান নেব। হুজুর আপনাকে অবজ্ঞা করছে।
কৃষ্ণচন্দ্র এসব হচ্ছে কি? আমি কিন্তু এবার যুদ্ধ ঘোষণা করব। হুকুম দেন জাহাপানা। দেব, তার আগে মন্ত্রীর ঘাড় ধরো। গোপালের দেওয়া কাপড় সবাই মুখে পরে নিন, মহারাজ বিলম্ব করবেন না। এসব হচ্ছে কি? এই এই ওরা কারা পাটকাঠি চালাচ্ছে? এই যে আমি এসে গেছি নবাব বাহাদুর। কি ব্যাপার? এসব হচ্ছে কি? সবাই মুখে কাপড় পরেছে কেন? গোপাল তুমি কোথায় ছিলে? বলো, মন্ত্রী এরকম করছে কেন? মন্ত্রী কালা হয়ে গেছে নবাব বাহাদুর। আপনিও আর এখানে থাকবেন না, তাহলে সবাই আপনারা কালা হয়ে যাবেন, ওই মন্ত্রীর মতো হাল হবে। এই সব আমাকে অপমান করার জন্য। চলো যুদ্ধ শুরু করো। কি কাণ্ড! ও গোপাল, আমাকে সব বুঝিয়ে বলবে? যত নষ্টের গোড়া আপনার মন্ত্রী। আর এই যে দেখছেন, এইসব বিজ্ঞানীর নতুন আবিষ্কার। আক্রমণ! ওরে বাবারে! আক্রমণ! কিন্তু গোপাল, নবাব আক্রমণ বললেও সেনারা কেউ কিছু করছে না তো। ওরা কানে কেউ কিচ্ছু শুনতে পারছে না, হ্যাঁ? চোখেও ভালো দেখতে পাচ্ছে না। মহারাজ, এই বেলা নবাবদের জুড়ি গাড়িতে করে মুর্শিদাবাদ পাঠিয়ে দিন, কাল পৌঁছে যাবে। এরকম হয়ে থাকবে নাকি? আগে একটা গোটা দিন গোটা রাত সব বুঝতে বুঝতে নবাব তার জায়গায় পৌঁছে যাবে মহারাজ। সেই ভালো। সেনাপতি, তুমি সৈন্য নিয়ে নবাবদের সবাইকে ধরে জুড়ি গাড়িতে তুলে দাও। গাড়ি যাবে সোজা নবাবের প্রাসাদে। যে আজ্ঞে মহারাজ। এবার তাহলে কি করা যাবে মহারাজ? শত্রুপক্ষকে ছেড়ে দেবো? হাজার হোক, নবাব আমাদের অতিথি। এখন আমাদের মন্ত্রী হবে নবাবের অতিথি। এটা ঠিক কাজ করেছেন মহারাজ। কাল নবাব আর বাকিদের যখন হুঁশ ফিরবে, সবকিছু শুনতে পাবে, দেখতে পাবে, তখন আমি চাই নবাব আমার মন্ত্রীর সাথে বোঝাপড়া করে নিক। নির্ভুল মহারাজ। এই সোজা নবাব আর বাকিদের নিয়ে চলে যাও মুর্শিদাবাদ। যাক গোপাল, নবাবকে অভ্যর্থনা জানাতে পারোনি তো কি হয়েছে? নবাবকে বিদায় তো জানালে। নিশ্চয়ই মহারাজ। আজ কিন্তু গোপালের জন্যই এই যুদ্ধ থামলো। মহারাজ, যুদ্ধ তো শুরুই হলো না, কিরকম গোলমেলে হয়ে গেল। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। জয়